শূন্যস্থানের পরে যদি কোনো প্লেস অথবা হচ্ছে টাইম থাকে, জন্মগ্রহণ অর্থ ব্যবহার করবো হচ্ছে ওয়াজ বর্ন। আর যদি যেই মাত্র অর্থ প্রকাশ করে তাহলে অ্যাজ সুন অ্যাজ, এবং আগের অংশটা এবং পরের অংশটা একই টেন্স হবে। এই যে এখানে ফার্স্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তারপর হচ্ছে কোনো কিছু ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, তখন ব্যবহার করা হচ্ছে লেট অ্যালোন। এবং টেকনিকটা কি, এই যে আগের আগের অংশ কোন আগে একটা ছোট অংশ দেওয়া থাকবে এবং শূন্যস্থানের পরে পরের বাক্যটার মধ্যে একটা তুলনামূলক আগের অংশের সাথে বড় অংশ তুলনা করা হবে। এ ব্রেভ ওয়ারিয়র উড রেদার ডাই, এখানে উড রেদার কিভাবে ব্যবহার করলাম, এখানে দেন থাকার কারণে উড রেদার ব্যবহার করছি। আর উড রেদার এবং হচ্ছে হেড ব্যাটার মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে উড রেদারের মধ্যে দেন থাকবে কিন্তু হেড ব্যাটারের পরের বাক্যের মধ্যে কোনো দেন থাকবে না। এইচএসসি লেভেলে সবচাইতে সহজ যদি একটা টপিকের নাম বলতে চাই আমি, সেটার নাম হচ্ছে ফ্রেজ ওয়ার্ড। তো আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 সালে আসা একটি কোশ্চেন ফ্রেজ ওয়ার্ড সম্পর্কিত, আমরা রুলস উইথ প্র্যাকটিস, যেটা আমি বলতেছি হচ্ছে 100% ইফেক্টিভ একটা ক্লাস করবো ইনশাল্লাহ। তো লেগে থাকো। আশা করি ফ্রেজ ওয়ার্ডের কোনো অর্থ না বুঝেও আমরা কিভাবে কোন রুলসগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা একটা ফ্রেজ ওয়ার্ডের কোশ্চেন সলভ করতে পারবো, এখান থেকে একটা ধারণা পাবো ইনশাল্লাহ। তো যারা এইচএসসি পরীক্ষার্থী 26 সালের আছো, অথবা হচ্ছে এইচএসসি লেভেলে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার নতুন যারা ভর্তি হবে তারা তো অবশ্যই ক্লাসটা দেখবা, কারণ হচ্ছে তোমরা এই ফ্রেজ ওয়ার্ড সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবা এই ক্লাসটার মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ক্লাসটাতে। খেয়াল করো, প্রথমত আমরা ডিরেকশনটা পড়ে নিব। কি বলছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। হ্যাঁ, সেন্টেন্সগুলো কি করো, কমপ্লিট করো, সম্পূর্ণ করো উইথ সুইটেবল ফ্রেজেস। এই যে দেখো বক্সের মধ্যে এই শব্দগুলো হচ্ছে এক একটা ফ্রেজ, শব্দগুচ্ছগুলো হচ্ছে একটা একটা ফ্রেজ গিভেন ইন দ্য বক্স। এই যে বক্সের কথা বলছে, তো আমরা এখান থেকে অর্থ অনুসারে রুলস অনুসারে 10টা ফ্রেজ দেওয়া আছে, ফ্রেজ ওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে একটা একটা করে নিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। খেয়াল করো, প্রথম সেন্টেন্সটা আমরা যদি পড়ি, একে ফজলুল হক, একে ফজলুল হক ড্যাশ ইন বরিশাল, হি ওয়াজ এ স্কলার অ্যান্ড এ রিনোয়ার্ড পলিটিশিয়ান। খেয়াল করো, এখানে বলতেছে একে ফজলুল হক ড্যাশ ইন বরিশাল। এখানে উত্তরটা কি হবে জানো, এখানে উত্তরটা হবে হচ্ছে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। তার মানে এখন আমাদের প্রশ্ন আসলো, আমরা কিসের ভিত্তিতে ওয়াজ বর্ন ব্যবহার করছি, তাই না? খেয়াল করো, শূন্যস্থানের পরে যদি কোনো সাল অথবা স্থানের নাম দেয়া থাকে, তাইলে আমাদেরকে অবশ্যই আমরা বেশিরভাগ এটাই আমাদের ফলো করি, সেটা হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি, প্রথমত অর্থ দিয়ে বুঝলে। দ্বিতীয়ত হয়েছে শূন্যস্থানের পরে একটা স্থান অথবা সাল থাকলে আমরা টেকনিক অনুসারে আমরা কি ব্যবহার করি, ওয়াজ বর্ন ব্যবহার করি। তো আমরা এখন হচ্ছে নোট নিব, অথবা হচ্ছে যাই বলি রুলস। তো তোমরা খেয়াল করো এবং এগুলো নোট করার চেষ্টা করো। রুলস নাম্বার 1, আমরা যখন কি বললাম এখানে জন্মগ্রহণ, কি জন্মগ্রহণ, জন্মগ্রহণ অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে ওয়াজ বর্ন। জন্মগ্রহণ অর্থে আমরা ব্যবহার করি ওয়াজ বর্ন ব্যবহার করি, এটা কিন্তু সবসময় প্যাসিভে কিন্তু ব্যবহার হয়। এখন এটা টেকনিকটা কি, ওয়াজ বর্নের পরে তুমি কি ব্যবহার, শূন্যস্থানের পরে, শূন্যস্থানের পরে তুমি দেখবা একটা স্থানের নাম দেয়া আছে প্লেস, অথবা একটা সময় দেয়া আছে টাইম। তো এই টেকনিকটা যদি মনে রাখতে পারো, তাইলে তুমি নিঃসন্দেহে কি ব্যবহার করতে পারবা, ওয়াজ বর্ন ব্যবহার করতে পারবা। জন্মগ্রহণ অর্থে কি বসে, ওয়াজ বর্ন বসে। টেকনিকটা কি, শূন্যস্থানের পরে কোনো একটা প্লেসের নাম থাকবে, মানে তো কোনো একটা টাইম থাকবে। তারপরে 2 নাম্বার, দ্য থিপ র্যান অ্যাওয়ে, অর্থাৎ থিপ মানে হচ্ছে চোর, চোরটি দৌড়ে গেল, অর্থাৎ দৌড়ে চলে গেল বা গিয়েছিল। উই স হিম, উই স হিম, হি কুড নট স্টিল এনিথিং ফ্রম দ্য হাউস, সে ওই বাড়ি থেকে সে কিছুই চুরি করতে পারেনি। এখন এখানে উত্তরটা হবে হচ্ছে as soon as, as soon
এস। এখন প্রশ্ন আসছে আমরা কিভাবে কোন নিয়মের ভিত্তিতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করছি। খেয়াল করো এখানে শূন্যস্থানের আগের অংশ এই যে র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে, এই যে র্যান এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তো পরে দেখেন শূন্যস্থানের পরে দেখো এখানে সটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমরা বুঝলাম কোনো মাঝখানে যদি গ্যাপ দেয়া থাকে এবং আগের সেন্টেন্স এবং হচ্ছে পরের সেন্টেন্স যদি সাধারণত একই টেন্সের হয়, যেমন আগের অংশ হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, পরের অংশ কি ফার্স্ট ইনডিফিনিট, তাইলে আমরা ব্যবহার করবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। এবং অ্যাজ সুন অ্যাজ এর অর্থ হচ্ছে যেই মাত্র, যেই মাত্র অর্থ প্রকাশ করলে আমরা ব্যবহার করছে অ্যাজ সুন অ্যাজ। যদি অর্থ না বুঝো তাইলে খেয়াল করবা শূন্যস্থানের আগে ফার্স্ট ফর্ম আছে কিনা, এই যে ভার্বে ফার্স্ট ফর্ম, পরে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমরা 2 নাম্বার নিয়মটা কি লিখবো? 2 নাম্বার নিয়মটা লিখবো হচ্ছে, নোটটা একটু পরে পেজে নিয়ে যাই। 2 নাম্বার নিয়ম লিখবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। এবং অ্যাজ সুন অ্যাজ কি অর্থে ব্যবহার হয়? অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হচ্ছে যেই মাত্র অর্থ প্রকাশ করতে। এবং এটা টেকনিকটা কি আমরা কিভাবে বুঝবো? আমরা অ্যাজ সুন অ্যাজ যদি অর্থ না বুঝি কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারবো? মনে রাখতে হবে অ্যাজ সুন অ্যাজ এর আগের অংশ ফার্স্ট ইনডিফিনিট হয়, ফার্স্ট ইনডিফিনিট, মাঝখানে কি থাকবে? অ্যাজ সুন অ্যাজ প্লাস আবারও কি ফার্স্ট ইনডিফিনিট। আর আমরা ফার্স্ট ইনডিফিনিট মানে একটু আগে দেখলাম ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, অর্থাৎ V2 থাকবে, এটা মনে রাখতে হবে। তারপরে সি নাম্বার কোশ্চেনে কি বলছে? দ্য রিক্সা পুলার ক্যান নট অ্যাফোর্ড টু বাই 2 স্কোয়ার মিলস ডে। মানে সে একদিনের মিল মানে হচ্ছে খাবার, এই রিক্সা পুলার সে খাবার অ্যাফোর্ড করতে পারে না, তার সামর্থ্য নাই, ড্যাশ এ রিক্সা। আর সে কি করবে? সে রিক্সা রিক্সা কিনবে বা রিক্সা কিনবে এরকম একটা প্রকাশ করতেছে। তো ক্যানট অ্যাফোর্ড তার সামর্থ্য নাই একদিনে খাবার কেনার, আর হইছে যে সে একটা রিক্সা কিনবে। তো এটা তো ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। যেটা হচ্ছে আমরা এখানে উত্তরটা ব্যবহার করছে লেট অ্যালোন। কি ব্যবহার করবো এখানে? লেট অ্যালোন। এখন কোন নিয়মে আমরা লেট অ্যালোন ব্যবহার করলাম? আমরা লেট অ্যালোনের ব্যবহারটা এখন শিখতে হবে। লেট অ্যালোন, লেট অ্যালোনের অর্থটা কি? লেট অ্যালোনের অর্থ হচ্ছে ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, এমন অর্থে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। তাহলে আমরা লিখে দিব লেট অ্যালোন। লেট অ্যালোনের অর্থটা কি? ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। আমরা লিখে দিচ্ছি ভাবাই যায় না, যায় না, অথবা কি বলে? কল্পনাই করা যায় না। আমরা এমন অর্থ প্রকাশ করলে ব্যবহার করছে লেট অ্যালোন। তো টেকনিকটা কি? এই লেট অ্যালোন ব্যবহার করার একটা সহজ টেকনিক হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে খেয়াল করো এখানে কি লেখা আছে যে একদিনের খাবার, একদিনের খাবার তোমার কিনতে কত টাকা লাগবে? সর্বোচ্চ সর্বোচ্চ তোমার মনে করো 200-300 টাকা হইলেও কিন্তু একজন রিক্সা পুলারের জন্য কিন্তু দিন চলে যাবে, খাবার খাইতে পারবে, তাই না? কিন্তু 100-200 টাকা 300 টাকা দিয়ে কি একটা রিক্সা কেনা যাবে? না, কেনা যাবে না। তার মানে সেন্টেন্সের আগের অংশ এবং পরের অংশের মধ্যে একটা মিল খুঁজতে হবে। আগের অংশ যদি ছোট হয় এবং শূন্যস্থানের পরের অংশের বাক্যটার মধ্যে যদি তুলনামূলক বড় বোঝায়, তাহলে আমরা নিঃসন্দেহে লেট অ্যালোন ব্যবহার করতে পারবো। তার মানে খেয়াল করো এখানে আমি যদি বলি হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না 10 মাইলস, 10 মাইলস ড্যাশ, ধরো
15 মাইলস। খেয়াল করো, এখানেও কিন্তু দুইটা সেন্টেন্স আছে, তাই না? হি ক্যান নট ওয়াক 10 মাইলস, সে 10 মাইলে হাঁটতে পারে না। ড্যাশ 50 মাইলস, 50 মাইল তো দূরের কথা। তাহলে দেখো শূন্যস্থানের আগে 10 মাইল হচ্ছে একটা ছোট জিনিস, শূন্যস্থানের পরে দেখো 50 মাইলস হচ্ছে অনেক বড় জিনিস। তো এখানে খেয়াল করো, ভাবাই যায় না, সে 10 মাইলে হাঁটতে পারে না, 50 মাইল তো ভাবাই যায় না। বা সে 10 মাইলে হাঁটতে পারে না, 50 মাইল তো কল্পনাই করা যায় না। এই যে ছোট জিনিস, শূন্যস্থানের আগে হচ্ছে ছোট জিনিস, পরিমাণটা ছোট, এবং পরে হচ্ছে শূন্যস্থানের পরে পরিমাণটা হচ্ছে বেশি। তাইলে আমরা কি ব্যবহার করব? লেট অ্যালোন ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো কিন্তু খুব মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, টেকনিকগুলো এবং অর্থগুলা তুমি যদি মনে রাখো, টেকনিক এবং রুলস যদি মনে রাখতে পারো, অর্থ যদি মনে রাখতে পারো, এগুলো শর্টকাটে আনসার করতে পারবা। বা তুমি শর্টকাটটা মনে রাখো, তুমি উত্তর করতে পারবা খুব সহজে, চিন্তা করতে হবে না তোমাকে বেশি। পরে ডি নাম্বারে দেখো কি বলছে, এ ব্রেভ ওয়ারিয়র, একজন সাহসী ওয়ারিয়র মানে হচ্ছে যোদ্ধা, ডাই দেন ইয়েল টু এনিমিস, হি ইজ এ প্যাট্রিয়ট। অর্থাৎ যে কিনা একজন ব্রেভ সাহসী যোদ্ধা, সে মরে যাবে, হ্যাঁ, তবু কি করবে না, এনিমির কাছে মানে হচ্ছে সে বশ্যতা স্বীকার করবে না, মানে নতি স্বীকার করবে না। তো তাকে একজন দেশপ্রেমিক বলা হয়। এখানে উত্তরটা নিব হচ্ছে উড রাদার। উড রেদার বলো, রাদার বলো, যাই বলো, উত্তর হইব উড রেদার। আমরা এটা একটু কালার করে দিব। এখন কেন আমরা কিসের ভিত্তিতে উড রেদার ব্যবহার করলাম? দেখো, বাক্যের মধ্যে যদি দেন থাকে, তুমি সব সময় উড রেদার ব্যবহার করবা। বাক্যের মধ্যে যদি দেন থাকে তাহলে কি ব্যবহার করবা? উড রেদার। প্লাস শূন্যস্থানের পরে ভার্বে বেস ফর্ম থাকবে এবং হচ্ছে দেন থাকবে। আমরা বলতে পারি, আমরা উড রাদার নিয়ে আমরা কি শিখলাম, কখন আমরা উড রাদার ব্যবহার করব? উড রাদার ব্যবহার করব আমরা হচ্ছে যখন আমরা লিখে নিচ্ছি উড রেদার, উড রেদার প্লাস শূন্যস্থানের পরে শূন্যস্থান, ভার্বের বেস ফর্ম থাকবে। কি থাকবে? ভার্বের বেস ফর্ম থাকবে। তারপর হচ্ছে প্লাস এখানে একটা দেন থাকবে, প্লাস একটা কি থাকবে? দেন থাকবে, THAN, দেন। তাহলে আমরা কি ব্যবহার করবো তখন? তখন আমরা ব্যবহার করছে উড রেদার। তাহলে এই টেকনিকটা তুমি মনে রাখবা। আর উড রেদারের অর্থটা যদি বলি, উড রেদারের অর্থটা হচ্ছে বরং। ঠিক আছে, উড রেদার মানে কি? বরং, বরং। তাহলে আমরা এখান থেকে এই টেকনিকটা শিখলাম যে বরং অর্থ প্রকাশ করলে উড রাদার ব্যবহার করব, অথবা টেকনিকটা হচ্ছে শূন্যস্থানের পরে ভার্বে বেস ফর্ম থাকবে এবং সবসময় একটা বাক্যের মধ্যে কি থাকবে? দেন থাকবে। 5 নাম্বার বাক্য খেয়াল করো, ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্র্যান্টিং ইউ আ স্টাইপেন্ড। তুমি বরং ভালো, তোমার যে প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপাল, কলেজের যে প্রিন্সিপাল আছে, তার কাছে একটা কি করো? অ্যাপ্লাই করো, আবেদন করো। কিসের জন্য? ফর গ্র্যান্টিং ইউ, তোমাকে দেওয়ার জন্য, প্রদান করার জন্য। স্টাইপেন্ড মানে হচ্ছে বৃত্তি, বৃত্তি দেওয়ার জন্য তুমি 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 বরং তোমার কলেজের যে প্রিন্সিপাল আছে তার কাছে কি করো? অ্যাপ্লাই, আবেদন করো। এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তর হচ্ছে হ্যাড বেটার। এই যে হ্যাড বেটার, আমরা এখানে লিখে দিব হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার। এখন আমরা এখান থেকে জানতে হবে হ্যাড বেটার, যে আমরা এখানে হ্যাড বেটার ব্যবহার করলাম কোন নিয়ম অনুসারে, কোন রুলস অনুসারে হ্যাড বেটার ব্যবহার করছি। দেখো নোট নাম্বার 5, নোট নাম্বার 5-এ আমরা লিখবো হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো।
হ্যাড বেটার অর্থ কি? হ্যাড বেটারের বাংলা অর্থ হচ্ছে বরং ভালো। যখন তুমি দেখবা বরং ভালো, বরং ভালো এরকম অর্থ প্রকাশ করে, বরং ভালো এরকম অর্থ প্রকাশ করে, অথবা হচ্ছে তোমার শূন্যস্থানের পরে প্লাস গ্যাপ দেওয়া থাকবে। গ্যাপ দেওয়ার পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, আগের মতোই ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম থাকে, তাইলে আমরা ব্যবহার করবো এখানে হ্যাড বেটার। তো এখানে 4 নম্বরের সাথে 5 নম্বরের একটা পার্থক্য আছে, খেয়াল করো। উড রেদার মানে হচ্ছে বরং বা বরং ভালো অর্থ প্রকাশ করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু শূন্যস্থানের পরে কি থাকবে? ভার্বের বেস ফর্ম থাকবে এবং একটা দেন থাকবে। উড রাদার এবং হচ্ছে হেড বেটারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে উড রাদার যেখানে বসবে সেখানে সেন্টেন্সটার মধ্যে একটা দেন থাকবে, কিন্তু হেড বেটার যেখানে ব্যবহার হবে সেখানে কিন্তু দেন থাকবে না, সেখানে থাকবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো এখানে কি হয়েছে দেখো, হেড শূন্যস্থানের পরে অ্যাপ্লাই ভার্বে বেস ফর্ম আছে, ঠিক আছে, কিন্তু এই বাক্যের কোথাও দেন নাই, তার মানে আমরা এখন ব্যবহার করবো হচ্ছে হ্যাড বেটার। তারপরে দেখো 6 নাম্বার, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে এ ফার্মার একজন কৃষক ড্যাশ ওয়ার্ক হার্ড ডে অ্যান্ড ইন ইন অ্যান্ড ডে আউট, মানে হচ্ছে দিন রাত সে কি করে, আমাদের দেশে একজন ফার্মার কৃষক মানে হার্ড ওয়ার্ক করে, এটা মেবি একটু মিস্টেক হয়েছে। সো হি ইজ আওয়ার ফুড প্রোভাইডার থ্রো আওয়ার ক্রিয়েটর। তো সে হচ্ছে আমাদের ফ্রুট ফুড প্রোভাইডার, অর্থাৎ সে ফসল যেহেতু উৎপাদন করে এখানে তাকে বলছে ফ্রুট প্রোভাইডার, কিন্তু আমাদের ক্রিয়েটর কর্তৃক প্রদত্ত, আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত। এখন এখানে দেখো কি বা এখান থেকে আমরা নিব হচ্ছে, এখান থেকে নিব হচ্ছে এই যে দেখো হ্যাভ টু লেখা আছে, হ্যাভ টু বাধ্যতামূলক করতে আমরা হ্যাভ টু ব্যবহার করি, বাধ্যতামূলক অর্থ প্রকাশ করতে কি ব্যবহার করি? হ্যাভ টু। এখানে দেখো এ ইন আওয়ার কান্ট্রি, এ ফার্মারকে অবশ্যই কি করতে হয়? কঠোর পরিশ্রম করতে হয়, এটা তো বাধ্যতামূলক, তাই না? বর্তমানে বাধ্যতামূলক বুঝাচ্ছে, সে কঠোর পরিশ্রম করতে হয়, এটা তো বাস্তব কথা, তাই না? তখন খেয়াল করো উপরে ছিল হচ্ছে হ্যাভ টু, কিন্তু সাবজেক্ট দেওয়া আছে হচ্ছে এ ফার্মার, এ ফার্মার। তো আমরা তো এই ফার্মার জানি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কিন্তু হ্যাভ হয় না। থার্ড পারসন সিঙ্গুলার হলে বাধ্যতামূলক অর্থ প্রকাশ করতে আমরা ব্যবহার করব কি? হ্যাজ টু, হ্যাজ টু। তো এটারও কিন্তু একটা টেকনিক আছে, আমরা হ্যাজ টু অথবা হ্যাভ টু কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, চলো আমরা এখন হচ্ছে রুলসটা জানবো। এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 6। রুলস নাম্বার 6 এ আমরা শিখবো যখন আমরা হ্যাভ টু অথবা হচ্ছে হ্যাজ টু ব্যবহার করব, হ্যাঁ, এটা কখন ব্যবহার করব? এটা যখন আমাদের বাক্যের মধ্যে একটা বাধ্যতামূলক অর্থ প্রকাশ করব, বাধ্যতামূলক হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করছে বাধ্যতামূলক অর্থ প্রকাশ করলে, এবং একটা শূন্যস্থানের পরে আবারও কিন্তু আমরা পাবো হচ্ছে ভার্বের বেস ফর্ম। শূন্যস্থানের পরে কি পাবো? ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা 6 নাম্বার নিয়মটা থেকে শিখলাম হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করবো হচ্ছে বাধ্যতামূলক অর্থ প্রকাশ করলে, এবং এই শূন্যস্থানের পরে একটা ভার্বের বেস ফর্ম থাকবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ব্যবহার করবো হচ্ছে হ্যাজ টু। ফার্স্ট পারসন আই, উই, ইউ, দে, থার্ড পারসন প্লুরাল যদি হয় তখন ব্যবহার করবো হচ্ছে হ্যাভ টু, আর সিঙ্গুলার এলে হ্যাজ টু। যেহেতু এখানে ফার্মার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এবং দেখো শূন্যস্থানের পরে ওয়ার্ক, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? তো ভার্বের প্রেজেন্ট ফর্মও পাইলাম, আবার হচ্ছে সামনে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারও পাইলাম, অর্থটা হচ্ছে বাধ্যতামূলক প্রকাশ করলো, এখানে আমরা ব্যবহার করলাম হচ্ছে হ্যাজ টু।
তারপরে ড্যাশ ইউর প্রিন্সিপাল ইজ আ নোবেল ম্যান। খেয়াল করো, এই যে এখানে শুরুতে একটা শূন্যস্থান দেওয়া আছে, শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্ক আমরা কখন ব্যবহার করি? কোশ্চেন মার্ক ব্যবহার করছি যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তখন আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি। এখানে দেখো ডব্লিউএস ওয়ার্ড সেন্টেন্স দ্বারা কি হয়েছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়েছে। দেখো এই যে হোয়াট, তারপর হচ্ছে হোয়াটস লাইক। তো যখন তুমি সেন্টেন্সের মধ্যে এরকম কোশ্চেন মার্ক দেখবা, ঠিক আছে, কোশ্চেন মার্ক দেখলে তুমি বুঝবা হচ্ছে এই হোয়াট ইজ লাইক অথবা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হবে। তো একটা শূন্যস্থান দেওয়া থাকলে ব্যবহার করবো হচ্ছে হোয়াট ইজ লাইক, আর যদি দুইটা শূন্যস্থান দেওয়া থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে, তাহলে ব্যবহার হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। এটা মানে হচ্ছে টেকনিক, এর কোনো ঝামেলা ছাড়াই আমরা উত্তর করতে পারবো। তাইলে আমরা এখানে যেহেতু একটা শূন্যস্থান দেওয়া আছে এবং সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তা আমরা এখন লাগবো হচ্ছে হোয়াটস লাইক, হোয়াটস লাইক, হোয়াটস ডট ডট লাইক। আমরা এটাই ব্যবহার করব, যেহেতু শেষে কোশ্চেন মার্ক আছে, একটা শূন্যস্থান আছে। বাটটা পরেরটাই দেখো, এইচ নাম্বার দেখো, ড্যাশ ইজ আনফরচুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল মোস্ট অফ দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক। দেখো অর্থের দিকে খেয়াল করার দরকার নেই, অর্থ না হইলেও কিন্তু আমরা পারবো। এখানে দেখো ইজ হচ্ছে একটা ভার্ব, ইজ হচ্ছে একটা ভার্ব। তো আমরা জানি একটা সেন্টেন্সে ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট থাকে। তো ফ্রেজ ওয়ার্ডে আইসা সাবজেক্টের অবদান হিসাবে কাজ করবে হচ্ছে, সবসময় মনে রাখবা, দেয়ার এবং হচ্ছে ইট। সাবজেক্টের যদি ঘাটতি থাকে তাহলে তুমি নয়তো দেয়ার ব্যবহার করতে পারো, আর নয়তো হচ্ছে ইট। এখন ইট আর দেয়ার কখন কোনটা ব্যবহার করবা একটু বুঝে ব্যবহার করতে হবে। সাবজেক্টের অবস্থানে ইট আর দেয়ার যে কোনো সময় বসতে পারে। এটি অর্থ প্রকাশ করলে তুমি ইট নিতে পারো, অথবা এখানে খেয়াল করো, এই যে ইজ, ইজ হচ্ছে ভার্ব, আনফরচুনেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে আবার দেখো দ্যাট। তো এরকম যদি থাকে তাহলে তুমি ইট ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো? ইট। তার মানে বুঝলাম আমরা ইট প্লাস, ইট প্লাস একটা ভার্ব থাকবে, কি থাকবে, ভার্ব থাকবে, প্লাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যদি থাকে। সবসময় যে অ্যাডজেক্টিভ থাকবে বিষয় কিন্তু এমন না, যদি থাকে। তারপরে যদি দ্যাট থাকে তাহলে আমরা ব্যবহার করবো হচ্ছে ইট। তাহলে ইট ইজ, ইট ইজ একটা ভার্ব পাইলাম, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ পাইলাম, তারপর হচ্ছে দ্যাট পেলাম। এই কারণে আমরা কি ব্যবহার করবো এখানে, এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে ইট। তো আবার একটু খেয়াল করো, এখানে আমরা উত্তরটা লিখতেছি, এটা হচ্ছে ইট। কেন ইট লিখলাম? ইট লেখার কারণ হচ্ছে এখানে হচ্ছে ইজ হচ্ছে ভার্ব, আনফরচুনেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে এখানে দ্যাট আছে। কিন্তু খেয়াল করো দেয়ার কিন্তু মিলবে না, দেয়ার ইজ আনফরচুনেট দ্যাট, এটা কিন্তু এমন হয় না, ঠিক আছে। তো নোটগুলা খুবই গুরুত্বপূর্ণ, সাথে টেকনিকগুলা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি বুঝতে পারতেছো যে নোটগুলা তোমাদের পড়তে হবে, এবং হচ্ছে কয়েক মিনিট পড়লে কিন্তু তোমাদের এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো নাও, এখন we get information within some seconds. Cell phones are doing this miraculous thing, but এই যে দেখো সেন্টেন্স কিন্তু শেষ, তাই না? ওয়াজ হচ্ছে একটা ভার্ব, তাইলে ওয়াজ যদি একটা ভার্ব হয়, ভার্বের আগে কি থাকে, ভার্বের আগে থাকে হচ্ছে সাবজেক্ট। তো আমরা তো জানি সাবজেক্ট অবস্থানে কি বসে, ইট অথবা দেয়ার। যেহেতু অলরেডি একটা ইট ব্যবহার করে ফেলছি, তাহলে আমরা ব্যবহার করবো এখন হচ্ছে দেয়ার। তাহলে দেয়ার ওয়াজ এ টাইম, এটা ঠিক আছে, তাই না? অতীতের কোনো সময় যদি বোঝায় তখন আমরা ব্যবহার করতে পারি দেয়ার। কি ব্যবহার করবো? দেয়ার। তাহলে দেয়ার ওয়াজ এ টাইম when we had to wait day after day for letter to come and bring the news about our near and the dear ones. তারপরে দেখো বলতেছে যে ডেড, আমরা কিন্তু এখানে সবগুলো মোটামুটি ব্যবহার করে ফেলছি। বাকি রয়েছে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। তো এখানে বলতেছে যে ডেড, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে শূন্যস্থানটা বাড়বে। সন বলতেছে, সন
ড্যাড ড্যাশ এন এলিয়েন ড্যাশ, আবার শেষে দেখো কোশ্চেন মার্ক। মনে আছে তোমাদেরকে বলছিলাম যদি দুইটা শূন্যস্থান থাকে এবং শেষে যদি কোশ্চেন মার্ক দেওয়া থাকে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে খুব শর্টকাট নিয়মে হোয়াট ডাজ লুক লাইক। দেখো এখানে যেহেতু দুইটা শূন্যস্থান দেওয়া আছে এবং শেষে কোশ্চেন মার্ক দেওয়া আছে, আমরা এখানে ব্যবহার করছে হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, অর্থাৎ একটা এলিয়েন দেখতে কেমন, একটি এলিয়েন দেখতে কেমন। শর্টকাট নিয়ম কি? শর্টকাট নিয়ম হচ্ছে দুইটা শূন্যস্থান ছিল, শেষে কোশ্চেন মার্ক ছিল, এখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করছি। আর যখন একটা শূন্যস্থান দেওয়া থাকবে এবং হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে তখন ব্যবহার হচ্ছে হোয়াটস লাইক। আর যদি জন্মগ্রহণ অর্থ প্রকাশ করে, আমরা একটু রিভিশন দিচ্ছি, শূন্যস্থানের পরে যদি কোনো প্লেস অথবা হচ্ছে টাইম থাকে জন্মগ্রহণ অর্থ ব্যবহার করবো হচ্ছে ওয়াজ বর্ন। আর যদি যেই মাত্র অর্থ প্রকাশ করে তাহলে অ্যাজ সুন অ্যাজ, এবং আগের অংশটা এবং পরের অংশটা একই টেন্স হবে। এই যে এখানে ফার্স্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তারপর হচ্ছে কোনো কিছু ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, তখন ব্যবহার করা হচ্ছে লেট অ্যালোন। এবং টেকনিকটা কি? এই যে আগের আগের অংশ কোন আগে একটা ছোট অংশ দেওয়া থাকবে এবং শূন্যস্থানের পরের বাক্যটার মধ্যে একটা তুলনামূলক আগের অংশের সাথে বড় অংশ তুলনা করা হবে। এ ব্রেভ ওয়ারিয়র উড রেদার ডাই, এখানে উড রেদার কিভাবে ব্যবহার করলাম? এখানে দেন থাকার কারণে উড রেদার ব্যবহার করছি। আর উড রেদার এবং হচ্ছে হেড ব্যাটারের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে উড রেদারের মধ্যে দেন থাকবে কিন্তু হেড ব্যাটারের পরে বাক্যের মধ্যে কোনো দেন থাকবে না। হেড ব্যাটারের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকবে। তারপর দেখো ইন আওয়ার কান্ট্রি এ ফার্মার, হ্যাভ টু থেকে হইলো হ্যাজ টু প্লাস শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম থাকে, তাই না? কেন হ্যাজ টু হইলো? কারণ হচ্ছে এ ফার্মার থার্ড পারসন সিঙ্গুলার দেখে আমরা হ্যাভ থেকে হ্যাজ টু করছি, আর বাধ্যতামূলক অর্থ প্রকাশ করতে আমরা হ্যাজ টু ব্যবহার করি। তারপর হচ্ছে এটা তো বললামই, কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে এবং যদি একটা গ্যাপ থাকে তাহলে ব্যবহার করা হচ্ছে হোয়াটস লাইক। তারপর হচ্ছে যদি সাবজেক্ট অবস্থানে গ্যাপ দেওয়া থাকে তাহলে আমরা ইট অথবা দেয়ার ব্যবহার করব। এখানে সহজে বুঝছি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ পাইছি, তারপর হচ্ছে দ্যাট পাইছি, তাইলে এমন অর্থ প্রকাশ করলে অথবা ইহা অর্থ প্রকাশ করলে ইট ব্যবহার করব। তারপরে এখান থেকে দেখো ড্যাশ দেয়ার ওয়াজ, এই যে শূন্যস্থানের পরে ওয়াজ পাইছি, যেহেতু সাবজেক্ট নাই অলরেডি, যেহেতু ইট ব্যবহার করে বলছি, এই কারণে আমরা এখানে আর ব্যবহার করব হচ্ছে দেয়ার। পরবর্তীতে এই বাক্যটা পড়ার পরে বুঝলাম হচ্ছে শেষে কোশ্চেন মার্ক আছে, তো কোশ্চেন মার্ক আছে এবং হচ্ছে দুইটা গ্যাপ দেয়া আছে, এই যে দুইটা গ্যাপ দেয়া আছে, তাইলে আমরা ব্যবহার করবো হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। তো এটা ছিল সামারি। দেখো তোমাদেরকে বোঝানোর জন্য হয়তো ক্লাসটা বড় হয়েছে, কিন্তু এটা টেকনিক অনুসারে ব্যবহার করতে কিন্তু আমাদের বেশি সময় লাগতেছে না। তো যদি তুমি ক্লাসটি এনজয় করে থাকো অবশ্যই আমার চ্যানেল অথবা ফেসবুক পেজের সাথে যারা কানেক্ট হও না অবশ্যই কানেক্ট হয়ে যাবা, এবং আশা করি তোমাদের এই ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওগুলো শেয়ার করতে পারো, ক্লাসগুলো করতে পারো, আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগছে। আর চাইলে তোমরা অবশ্যই চাইলে তোমরা যদি চাও আমি ফ্রেজ ওয়ার্ডের বিস্তারিত আরো রুলস দিব। এখানে তো জাস্ট ফ্রেজ ওয়ার্ডের আমরা কয়টা রুলস শিখলাম, আমরা ফ্রেজ ওয়ার্ডের এখানে 7টা রুলস শিখছি, আরো হয়তো 3-4টা রুলস যদি শিখি তাহলে আমাদের ফ্রেজ ওয়ার্ডের একটা পরিপূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।